মানে বাংলাদেশটা তো মানে বাংলাদেশের প্রতারণা করা খুব সহজ, প্রতারক দুর্বৃত্ত করা খুব কঠিন কিছু না। তো আপনার জানেন সাংবাদিক মানে হলো ইনশাআল্লাহ আপনারা কম বেশি সব বিষয়ে এই ব্যাপারে অনেক কিছু জানেন। তাদের যে একটা কর্পোরেট সবাই বলি মানে এই লোক তার 1 টাকা ইনভেস্টমেন্ট নাই, নোট যদি করতে চান করতে পারেন আপনারা, 1 টাকা কোনো ইনভেস্টমেন্ট ছিল না। আমার সাথে সাথে বন্ধুত্ব আমার আরো আগে করতে ঢুকে ছিল, আমার ব্যক্তিগত কোনো সম্পদ নাই, আমি তো ওই টাইপের জীবনযাপন করি। তো বসে আমার সাথে পরিচয় হলো সেই সময় উইদাউট ইনভেস্টমেন্ট, তাতে আমি শেয়ার দেব 40%। একটা পর্যায়ে আমার শেয়ার ছিল 60%। ঘটনা চলবে তার বাসায় আমি কিছুদিন ভয়েছিলাম, আমার ছেলের বিয়ের সময় বাসায় একটা সেটা করে আমি ভয়েছিলাম, খুব টার্গেট হলো তার ছেলের অনুরোধে তার পরিবার অনুযায়ী আমি কিছুটা শেয়ার বেশি দিয়ে তাকে শেয়ার একটা পর্যায়ে হয়ে গেল। মানে চালাকি, প্রতারণা, ভান্ডামি এবং ওই যে এক মডেল আছে না ইমোশন দিয়ে বন্ধুত্বের দাবি নিয়ে সে বিনা পয়সায় কোনো দেখাতে পারবে না টাকা পয়সা দিয়ে সে আমি তাকে কিছু দিলাম। হ্যাঁ বলতে পারেন আমরা তো হ্যাঁ বোকা, আমাদের দেশে কিছু আছে, তা না হলে আমি যে 1000 কোটি টাকা এক্সপোর্ট করছি আমার জীবনে না আমার কিছুই নাই, আমি পথে বসে গেছি, কোনোদিনই আমার টাকা পয়সা ছিল না। আমি এই চাইতে আমার টাকা যদি আপনারা জানেন আমরা যদি করি, আমি মনে করি যে একশো মাস যদি দিতে একটা টাকা পয়সা থাকা দরকার নেই, অনেক জিনিস খাই দেয় মোবাইল। এখন আপনাদের প্রথম আলো পত্রিকা আমাকে এই দুটা নিউজ করছে এবং ডিটেইলস মানে যে পরতে যে মিথ্যা এবং দুর্নীতির যে চিত্র মানে প্রতিটা পদে মানে একটু লম্বে সিআইডি শরীফ ইসলাম সাহেব ঘটনাচক্রে ওটা ভালো মানুষ ছিলেন, উনি তদন্ত করতে গেলেন। ওই তদন্ত করলেন, তদন্ত করে দেখেন যে বিষয়টা সব ভুয়া, আমার পক্ষে আসতেছে। তখন উনি অনেক সামনে গেলেন বস্তু ফাইন করে আপনি অডিট করছেন পরে আমরা করিনি, সেটা লিখে করতেছে। তারপরে কয়েকদিন পরে লোকজন অপরাধী কোনো কারণে লোক উনি বলছে পল্টন থানায় উনি করছে, পল্টন থানায় উনি একটা অভিযোগ করছে জয়লোক শহীদুল ইসলাম আমাকে অস্ত্রের ভয় যদি দেখিয়ে আমার কাছ থেকে ফোন করে দিয়েছে, অভিযোগের ভিত্তিতে সিআইডি তাকে ট্রান্সফার করলো। আমি যদি প্রশ্ন করি যে একজন সরকারি কর্মকর্তা সিআইডির একজন ইন্সপেক্টর সে যদি একটা অডিট ফার্মকে অস্ত্রের ভয় দেখায় লিখিতভাবে নেয় তাহলে তার বিচার হওয়া উচিত না? এখন জিডি করা আছে, বিচার হওয়া উচিত। কই সে বিচারটা তো কি হলো আমরা জানি না। অথবা যদি অডিট ফার্মের মোস্তফা সাহেব মিথ্যা অভিযোগ দেয় একটা সরকারি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাহলে একটা বিচার হওয়া উচিত, হয় না। প্রথম আলো পত্রিকা লিখলো 36 কোটি টাকা অবৈধ লেনদেন করছে, যেটা চরম মানি লন্ডারিং, একক স্বাক্ষরে সে একটা করে করছে। এইটা নিয়ে মানে হচ্ছে কি ডিএফটিআই কোনো তদন্ত করে নাই কোনো সরকারের সময়। আমার একটা অনুরোধ আছে আপনাদের প্রতি, আমি জানি না আপনাদের এখানে আপনারা আজকে কোন বিষয়ে মিট করেন, মানে আমি প্রস্তুত আছি যদি আপনারা কোনো সাংবাদিক বা যদি যে বলে অনুসন্ধানমূলক সংবাদ বা অনুসন্ধানমূলক তদন্ত করে যে রিপোর্ট, মানে আমি আপনাদের সমস্ত প্রশ্নের ও সমস্ত ঘটনা আমি রাজি আছি, আপনারা আমাকে মানে অনেকে তো আছে যে দেখবেন রাজনীতিবিদ এবং তারা ব্যবসা বাণিজ্য করে, আমার একটা পরিচয় দিই, আমি বাংলাদেশ জুটমিল মালিক সমিতি ভাইস চেয়ারম্যান ছিলাম কতটা নেই, এখন আমি নির্বাচিত করে যাব। তো সাধারণত কিন্তু দেখবেন যে সাংবাদিকদের সাথে একটু এড়াই করে, কোন কথা বলতে যাওয়ার কোন কথা বলবে একটু বিপদে করে আর আগে কাছে চেষ্টা করে। আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো সময় যে কোনো ভাবে যদি কোনো সাহসী সাংবাদিকতা যদি কেউ কিছু একটা চাঞ্চল্যকর এই ঘটনা উদ্ঘাটন করতে চান, আমি ভাই প্রস্তুত আছি, আপনারা সাহস করে করতে পারেন, আমি খুশি হব। আমি এটাও নিশ্চিত এইখানে আমি কোনো ভুল কথা বলি কিনা, এইখানে আমাকে অপদস্থ করা হাবিজাবি প্রশ্ন করে আমাকে
করার মতো জন্য থাকলেও থাকতে পারে, তাই এরকম অভিজ্ঞতা আমার আছে। এই দেশটা আমরা কেউ আমাদের সবার মধ্যে এক ধরনের দুর্বৃত্ত এমন ভাবে কাজ করছে যে মালিক বলেন শ্রীদের পান দোকানদার সেও পানের মধ্যে ভেজা, চুলের মধ্যে ভেজা দেয়, চুলের মধ্যে ভেজা দেয়, শুধু যে উপরে লেভেলেও দুর্নীতি করে তা না, ওই চার দোকানের ওই পাশে আপনার চা দিয়ে ও বেশি প্রফিট করার চিন্তা করছে। তো এই কথাগুলো বলতেছে এই কারণে আপনাদের মধ্যে আমি একটু আপনাদের বিবেককে বাড়াতে চাচ্ছি। এই যে অসহায় মানুষগুলো, একজন 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, সে চুরি বাটপারি ধান্দামি করে সে সবার টাকা মেরে দিল, সে 60 কোটি টাকা মেরে দিল। এখন সে 60 কোটি টাকা মাসে আসে কত, 60 লাখ টাকা না আরো বেশি। এখন সে মনে করতেছে এইখান থেকে কিছু পুলিশের এমন একটা কিছু তমক একটা কিছু মানে নানা দাদা লাগে, মানে এই দেশকে মানে চুরি বাটপারি করে হজম করতে হলে সে 5-6টা সংস্থা আছে। হ্যাঁ, এখানে কিছু টাকা দিলাম আর আমি এই সম্পর্কে কথা বলে দিলাম, অসুবিধা নাই। আমার কথা বলতে আমি 60 লাখ টাকা তো শুরু হয়ে গেছে। আমি প্রিমিয়ার ব্যাংকে চিঠি রাখি, লোনটা হলো 1 ব্যাংকে। আমি তখন চালাইছি কোম্পানি, তখন আমি 2 বছরে 2.5 বছরে আমি টাকা ধরো দিয়েছি 640 কোটি টাকা, এর মধ্যে 6-7 কোটি টাকা বেশি দিয়েছি, মানে ব্যবসা সব ভালো ছিল, বেশি দিয়ে করছি। সামনে ক্রাইসিস আসলে ভালো লাগে। আর উনি আর 4 বছরে ব্যাংকে কয় টাকা দিল, ব্যাংক মামলা করছে, যেই কোম্পানিতে আমি ঢুকতে পারি না, আমাকে ঢুকতে তো হয় না, র্যাব আমাকে বেশ চুরি করে আমাকে হুমকি দিয়ে, তারপরে সাবেক এসএসএফ এর যে চিফ বেদরদার মুজিব, সে ব্যারিস্টার তৌফিক আইনমন্ত্রী, মানে আমি এই যে কি পরিমাণ ভাই আমার দেখতে শুনতে আমি এরকম ছিলাম একসময়, আমি আরো একটু ভালো ছাত্র ছিল। 4 বছর এইসব লোকগুলো টাকা কাছে বিক্রি হয়েছে। বোঝেন না, পত্রিকায় দেখা হয় আমার বাবা দপ্তরে, আমি 1000 করে গেলাম ভাই, কিন্তু আপনারা আমি চ্যালেঞ্জ করলাম আমার 1000 করে গেলাম, আমি সব নিয়ে যান, আমার মাসে 500 টাকা এই দেশে 1 লাখ টাকা দিয়ে আমি সব কিছু নিয়ে গেলাম, আমার কোনো আপত্তি নেই। আপনার নেই, হ্যাঁ আমার কি ছিল, আমার একটা রপ্তানি মুনি, আমি সারাক্ষণ ভালো পেমেন্ট করছি, বিদেশি বায়ারদের সাথে আমি কখনোই দৈনন্দিন করিনি। এই 20-22 বছর বিভিন্ন পাটের ব্যাপারীদের সাথে ব্যবসা করছি, তারা আমাকে মালিকেছে বিশ্বাস করে। সুতরাং আমি একটা বিজনেস টিম দাঁড় করাইছি, আমি হাজার কোটি টাকা রপ্তানি করছি। ওইটার মধ্যে লোক হলো ওইটা নিতে হবে, এখানে কোনো জমা করে কোনো ব্যাপার না, আমার সৃষ্টি টাকা ব্যাপার। আর জানেন আমি এরকম আমার অভ্যাস আছে যে করি, সৃষ্টি করি, কিন্তু ওইটার লোক নাই। আমি খুব ভালোভাবে জানি যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, সাংবাদিকরা কি জিনিস আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি জেনে শুনে বুঝে আমি অত্যন্ত আত্মসচেতন হয়ে কথা বলতেছি। ইনশাআল্লাহ আমার জীবনে আমি কোনো ভুল করি নাই। আমি পুলিশের আইজি দেবুদ্দিন সাহেবকে লিখছিলাম চিঠি যে আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি, আপনি আপনার সংস্থা দিয়ে তদন্ত করেন যে আমি কি অন্যায় করলাম যে আমাদের এরকম মামলা মোকদ্দমা হচ্ছে, আর মামলা হয়ে সিআইডিতে চলে যায়, আর সিআইডি আমার তদন্ত করে দেয়, আমার জামিন নিতে গেলে আমার বিপক্ষে দাঁড়ায় অমুক। তো জনাব বেরোদির সাহেব স্বীকার করছেন যে হ্যাঁ চিঠি পেয়েছি, ব্যবস্থা নিব, কিন্তু ব্যবস্থা নেয় নাই। তো গত সরকারের সময় মানে কি পরিমাণ নিপীড়ন, নির্যাতন, দখল, গুম, মানে হেন কোনো জঘন্য কাজ যা হয় নাই তা হয়েছে। এখন আমার উদাত্ত আহ্বান আপনাদের মধ্যে অনুরোধ যে 24-এর গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা তো একটা নতুন বাংলাদেশ করতে চাই, একটা নতুন সম্ভাবনা তাদের সামনে শুরু হয়েছে। আমি জানি না এটা শেষ পর্যন্ত কি হবে। তো আপনারা যদি সোচ্চার হন, আপনাদের মধ্যে যদি বিজেপি নিয়ে যদি গান দেন, যদি এইটাকে ইস্যু হিসাবে নেন, সিম্পল বাংলাদেশকে চিনতে হলে ভাই এই ইস্যুটাকে আপনারা ভাবছেন এই দামাশিদুর, মধুজ্জামান মল্লিক এবং তোমার চৌধুরী
এই তিনটা জিনিস নিয়ে যদি আপনারা হাত দিয়ে ভিতরে ঢোকেন তাহলে আপনারা দেখবেন যে কি মানে লোভস্য ঘটনা ঘটে গেছে। র্যাব কি করতে পারে, পুলিশ কি করেছে, সিআইডি কি করেছে, তারপরে আপনার কোর্ট কাছারি প্রকাশ্যে আমার জামিন করে জামিন দিয়ে দিয়েছে প্রকাশ্য আদালত। এটা আপনার যদি অনুসন্ধানী সাংবাদিকতা করেন দেখবেন জামিন দিয়ে দিয়েছে, দরজা বন্ধ চলে গেছে, আবার বিরোধ নিয়ে টেলিফোন পাইছে জামিন ক্যান্সেল। এই হলো আমাদের বাংলাদেশ, এই হলো আমাদের মাতৃভূমি। দেখুন যা টেলিফোনে করে আবার দরজার কাছ থেকে বিরোধ নিয়ে আসে। এই সমস্ত যদি অনুসন্ধান করে যদি আপনারা আগে আসেন তাহলে এই যে আমাদের 24-এর হাজার হাজার মানুষের যে আত্মত্যাগ জীবনদান এগুলো হয়তো কিছুটা ভালো হবে, কি হবে, তাহলে আমরা হাজার হাজার মানুষ ওই যারা 80 কোটি কোটি মানুষ এই উৎপাদ দুর্বৃত্ত অল্প ভালো থাকবেন, আমাদের সাংবাদিকদের মধ্যে হয়তো 10 জন ভালো থাকবেন, আর 90 জন খারাপ হবে। আর যারা উৎপাদ করে, যারা খাদ্যবাদী করে তারা আসলে ভালো থাকে না। আপনি খেয়াল করবেন দিরামে যারা অন্যায় করে চুল বাট করে এক ছেলে ভালো খায় ছেলে মেয়ে নিয়ে, আমি বুঝি না ভালো থাকে কি। আমি এই মাঝে কষ্ট করি, আমি এই কথাটা আমি চেষ্টা করি আমি এই কথাটা বলার জন্য যে বাপ বেটা পরিবার সবাই একসাথে ভাত খায়, মা সন্তান কেন জিজ্ঞেস করে না যে বাবা তুমি বেতন কয় টাকা পাও অথবা তোমার ইনকাম কি, তুমি যে বিদেশে আসলে আমাদেরকে নিয়ে কিভাবে। যতদিন এইটা না হবে ততদিন কোনো বাদ দিয়ে কোনো কাজ হবে না। আমরা সরকার পরিবর্তন হবে, আবার 10 বছর পরে দেখা যাবে আর সরকার উত্থান করতেছি, আর এক সরকারের হতেছে, এরাও জেলে যাবে, এটা জেলে যাচ্ছে। এই যে তারা আলাদা আলাদা করে উৎপাদ করছে, ঘুরে দিলে কিন্তু সবাই বসবো, সবাই বসবো। মানে যারা অর্থনীতি আগে ইনকাম করে মনে করছে মহাপরাক্রমশালী, তারা কিন্তু এখন বস্তু আছে না। আমি নিশ্চিত এখন যারা করে আবার করবে হয়তো 5 বছর পর তারা আবার মজদুরের মতো কাজে যুক্ত হবে। তো সুতরাং এই কথাগুলো বলতেছি আমি এই কথা, এবং মূলত আপনাদেরকে আসলে সম্পৃক্ত করতে চাচ্ছি যে আপনারা আমাদের এই ইস্যুটাকে নিয়ে সম্পৃক্ত হন। আপনারা যত প্রশ্ন যত কিছু জানতে চান সব কিছু জানাবেন, কারণ আমার কোনো বিচার করার জায়গা নেই। আমি কোথায় বিচার করি সেটা কি জানেন, ভরপুরের মতো আলোক রাখা মানে আমি এক ঘন্টার মতো বিচার দিলাম, তার বললো তারা যে দেখলো যে সে আমার 60 কোটি টাকা বা 50 কোটি টাকা পায়, 60 কোটি উদ্ধার করে দেবে, তাহলে 10 লাখ টাকা দিয়ে সে বন্ধ হয়ে যাবে। সুতরাং এই হলো আমাদের দেশের অবস্থা। সুতরাং আমি মনে করি যে আপনার সচ্চার হন, এই ইস্যুটাকে আপনারা যদি নিয়ে যান তাহলে বাংলাদেশে কত কিছুদিন কি হয়েছে, বর্তমানে কি করা যায়, এখন ভালো সরকার এখন সমাধান করা যায় কিনা এটাও আপনারা পরীক্ষা করে দেখবেন। পরীক্ষা করে আমাদেরকে আপনারা উদ্ধার করেন। আমার কোনো প্রস্তুতি থাকলেও আপনারা বলবেন, আমার সংশোধন করার জন্য অনুরোধ করেন। আসলে সাংবাদিক সংশোধন কি, এটা বিচার প্রার্থী আমার তো এখানে সাংবাদিক সম্মেলন করার কিছু নাই, আমাকে এই বিপদ থেকে বাঁচতে চাই। তা আমি এই পর্যায়ে একটু সময় চিন্তা মনে করেন না, কারণ আপনাদের সবার জন্য একটু খাবারের ব্যবস্থা করছি। আর অনুগ্রহ করুন আপনার কাছে আমি ক্ষমা চাই করি, আমি একটু বেশি কথা হয়তো বলতেছি, কারণ আমি কথা বলতে পারিনি 4-5 বছর। আমি মনে করেন আমি মানে মারা যায়নি তাই করি, মারা যাওয়াই মানে আমার সামনে আমার সন্তানের মাথায় একমাত্র ছেলে পিস্তল ধরে বলে আপনি এখানে সই যান। ভাই আমার মনে হয় যে আপনার বলতে আর একটু সুবিধা হবে, আমি একটু আপনার সাথে যুক্ত করতে, কারণ আপনি অনেক কথা বলছেন তো তার সাথে। যদিও আগেই আপনি বলছেন যে এইখানে আপনার বিভ্রান্ত করার মতো কেউ কেউ থাকতেও পারে, আমি যে প্রশ্ন করে আপনার ওদের প্রশ্ন করা ঠিক হবে না, কিন্তু আমি আপনার বক্তব্যের সাথে একটু যুক্ত করি। আপনি এখানে 14 নম্বরে লিখছেন যে অনেক রিপোর্টার অনেক রিপোর্ট করছে নানাভাবে আপনার নামে বানোয়াট ওই তাদেরই হয়তো কেউ আমার কাছে এটা দিয়েছে
এইখানে কিছু রিপোর্ট আছে ওই রকম ধরনের বানোয়াট, কাদের কণ্ঠ লিখছে ফিটিং মনির কারাগারের স্বস্তি ফরিদপুরে, এখানে আছে দুদকের মামলায় মিঠা মনিরুজ্জামান কারাগারে, এখানে আমাদের সময় আছে মনিরুজ্জামান কারাগারে, ইত্তেফাকে আছে, এরকম ইনকিলাবে আছে, অনেক কিছুই আছে। এবং এইখানে যে বিষয়গুলো আছে যে আপনি ওইখান থেকে দেনা পাওনা বুঝে নিয়ে, বিশেষ করে যারা জুট ওইখানে সরবরাহ করছিল তাদের পাওনা খাওনা নিয়ে আপনি তাদেরকে দিতে দিয়ে চলে আসছেন। এবং এই যেসব জুট সরবরাহকারী তারা সবাই আপনার সিন্ডিকেটের লোক এবং সেই আপনার সাথেই তাদের লেনদেন হয়েছে। আর এরা যখন মামলা করতে গেছে, মামলা করছে, তখন ফ্যাসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি এই বনানী থানা মামলা এবং ওইখানে যে হামলা হয়েছিল এবং আপনারা দখল করতে গেছিলেন সেটার মামলা তিনি ট্যাগেল দিয়েছিলেন ওই সময়। এবং সেই অবস্থায় এই যেহেতু অবস্থার পরিবর্তন হয়েছে, এখন আপনি ওইটা দখল নিতে চান। আমার মনে হয় এইটার একটু যদি আমরা দখলে যাব না, দখল করে তো বাস থেকে করতে পারতাম, দখলে আমরা যাব না, এটা আমরা ক্লিয়ার করলাম। আমি এটা নিয়ে এই আন্দোলন করবো, সাংবাদিক সমাজের কাছে বিচার প্রার্থী হবো, প্রশাসনের কাছে বিচার করতে হবে, দখলে আমি যাবো না, এটা ক্লিয়ার রাখতে হবে কখনোই। আমরা প্রশ্ন রাখি, আতঙ্কে আছে, তার 5 তারিখে সবাই ছেড়ে চলে গেছে, অন্য লোক ছিল না, সেই মিলে চাইলে একটু দখল করতে পারতাম, কিন্তু আমি চাই যে আমি রাজনীতি করি, আমি ওইখানে শেষ করতে চাই। সুতরাং আমি এক নাম্বার 2 হলো যে জুনিয়র টুমোর ওই কাজটা দখল করছে, জুনিয়র টুমোর একদিন তাকে আমার বিচারে চাপ করে দাঁড় করবে, ওই বিকল্প বাবা। তো আপনি নিশ্চিত থাকেন ওটা করুন। আচ্ছা মনির ভাই আমার একটা প্রশ্ন ছিল। মনির ভাই আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলি, তারপর আপনার কি করে। জি মনির ভাই, আপনার এখানে বলছেন 46% শেয়ার হোল্ডার আপনি। আমার প্রথম প্রশ্ন হলো যে বাকি 54% শেয়ার হোল্ডার কে? নোমান চৌধুরী 40%। হ্যাঁ হ্যাঁ, 60% ছিল আমার, কিন্তু আমি 14% বিনা পয়সায় বিনা টাকায় আমি ওনার ছেলেকে ভিট করছিলাম। এইটার কোনো প্রমাণ আছে যে কোনো টাকা পয়সা নেই, এটা দেখাতে পারবে না, দিছি সে 54%। আচ্ছা আচ্ছা, তার মানে 54% তারা। এক, এটার চেয়ারম্যান কে? নোমান সাহেব। আচ্ছা তাহলে আচ্ছা, এটা চেয়ারম্যান হচ্ছে গেল নোমান সাহেব, আর হচ্ছে গেল আপনার হলো 46%, তারা হলো 54%। এখন আপনি যে অভিযোগগুলো করছেন যে তারা নানাভাবে আপনার হচ্ছে আপনাদের এই অর্থ আত্মসাৎ করছে, নানাভাবে হয়রানি করছে, আপনারা এই যে আপনার বিরুদ্ধে মামলা করছে, আপনি জেল খাটছেন, আপনার ছেলে 116 দিন জেল খাটছে, এখন হচ্ছে গেল আপনি আমাকে একটু বলবেন যে সেটা হচ্ছে আপনি কেন তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেন নাই? আমি মনে হয় আপনাকে প্রথমেই বলছি, এটা শুনবেন। হ্যাঁ বলেন। ওই একজন সাপ্লায়ার মামলা করছে, নোমান চৌধুরী তার ছেলে না, জি সিআইডি তদন্ত রিপোর্টে ওই দুজনের নাম বাদ দিয়ে আমার নাম জুড়েছে। আমার না, আমি আসামি না, এটা কিন্তু আসামি না। আমার সবচেয়ে বড় প্রবলেম হলো আমার টাকা নেই, প্লাস আমি সেগুলোকে সহসভাপতি ছিলাম। মামলা করলেও ওই উপনিবের নামে বাদী, কিন্তু তাদেরকে আউট করে দিয়ে আমার এবং আমার ছেলেকে আসামি করে মামলা করেছে না আপনার এক। নাম্বার 2, আমি প্রতিবাদ জানো কিভাবে? আমি তো পাড়ায় থাকছি, আমি এদিক থাকছি, আমার সম্পদ দায় আমাকে, আমি তো দৌড়ে করছিলাম। আচ্ছা আপনি পালিয়েছিলেন কেন? পুলিশ বলে আমাকে না, আপনার বিরুদ্ধে মামলা দিছে দেখে তো আপনাকে, মানে আপনার তো 2019 সালের আগে আপনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, আপনি উল্লেখ করে গেছেন। আপনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা আছে? কোন আপনি বিএনপি করেন, রাজনৈতিক মামলাও নাই? আমার মামলায় দুদক মামলা করছে এবং উচ্চমাধ্যমিক সহসভাপতি জাতীয়তাবাদী দল, এবং এটা এই চক্রটা আগে আমাকে করছে। যেমন এই যে আপনি উল্লাস, আমি গ্রেফতার করে আপনি জিজ্ঞেস করেন আমার নামে যদি একটা চিঠি নাই কেন? 62 বছর 63 বছর সন্তান হয় মনে বিএনপি যদি করেন, আমার তো মনে হয় যে বিএনপির কোনো সমর্থকও গত 15 বছরে মামলা খায় না। আচ্ছা মনির ভাই, আমি বলি মনির ভাই, আপনি মনির ভাই, আমি আপনাকে যে প্রশ্নটা করছি যে আপনার বিরুদ্ধে ভাই নিখিল ভাই একটু প্লিজ,
আপনি মামলা, আপনার বিরুদ্ধে একাধিক মামলা করছে, আপনার ছেলে জেল খাটছে, আপনি একাধিকবার জেল খাটছেন, এবং আপনার মামলা এমনও মামলা আছে মামলা আদালত থেকে রায়ও দিয়ে দিছে। এখন আমার যে প্রশ্নটা হচ্ছে গেল, এত ইয়ের শিকার হচ্ছেন আপনি, মানে অত্যাচারের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছেন, আপনার এই সংবাদ সম্মেলনের এই লিখিত বক্তব্য অনুযায়ী আপনি কি আইনগত ব্যবস্থা নিছেন? আমি এই পদ পরিবর্তন করে না, পট পরিবর্তন পরে না, আমি বলতে আগে আমি তো মামলা করার কোনো কিছু ছিল না। না, এটা তো রাজনীতিক না, এটা যেহেতু আপনার বিরুদ্ধে একাধিকবার আপনার অর্থ আত্মসাৎ, এখানে আপনি বলছেন যে প্রায় 60 কোটি টাকা আত্মসাৎ করছে, মানে বিভিন্ন ধাপে। আবার এখানে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, যে আপনার হচ্ছে 1 নাম্বার, যে আপনার যে দাবির মধ্যে 1 নাম্বারের মধ্যে আপনি বলছেন 3.5 কোটি টাকা আপনার হচ্ছে স্মারক অনুযায়ী একটা চুক্তি হয়েছে, 3.5 কোটি টাকা আপনাদের দিবে। না, জোর করে হোক আর যেভাবে হোক, জোর করে যখন করলো তখন আপনাকে 1.5 কোটি টাকা আপনাদের দিছে, আপনি স্বীকার করছেন, এখানেই বলছেন যে 1.5 কোটি টাকা দিছে। তার মধ্যে আপনাদের সাথে একটা সমঝোতা, এখন টাকার লেনদেন হয়েছে, টাকা দিছে। এখন পরবর্তীতে আপনার হচ্ছে গেল এখন অভিযোগ করতেছেন যে জোরপূর্বক করাইছে, 1.5 কোটি টাকা দিচ্ছে। তার 1.5 কোটি টাকা নিলেন কেন? বা যখন আপনার সাথে মানে বাকি 2 কোটি টাকা দেয় নাই, তখন কেন আপনার আইনগত ব্যবস্থা নেন নাই? তখন কেন আমাদের সাংবাদিকদের শরণাপন্ন হন নাই যে এই নুমান চৌধুরীর চেয়ারম্যান, তারা আমি ব্যবস্থাপনা পরিচালক, আমাদের সাথে এটা মানে অন্যায় করে, অবিচার করে, নির্যাতন করে, জোরপূর্বক স্বাক্ষর করছে? এটা তো আপনার রাজনীতিক কোনো বিষয় না। এই মামলা করতে গেলে তখন করা হয়েছে, এবং আপনি দেখেন প্রথম আলো পত্রিকায় ডিটেইলস বিশাল পরবর্তীতে নিউজ যে প্রত্যেকটা জায়গায় বিশেষে কিভাবে প্রতারণা হচ্ছে, এই সমস্ত নিউজ কিন্তু প্রথম আলো প্রায় 1.5 মাস অনুসন্ধান করে তারা ফ্যাক্টরিতে গিয়ে প্রথম আলো হেড অফিস থেকে এবং লোকাল প্রতিনিধি তারা নিজে কিন্তু এই প্রতিবেদনটা 2বার প্রকাশ হয়েছে। আমি না, আপনি পত্রিকা করছেন। এখন বিষয়টা হলো যে এখানে বলছেন যে সাংবাদিকরাও তাদের ইচ্ছা মতো মানে একসাথে নিউজ ছাপাইছে। এই ভাই একজন অনেকগুলা দেখাইলো, আপনার কি বলে, আপনার এই নিউজও দেখাইলো। আপনিও তো সাংবাদিক বান্ধব, আমি তো আপনারা অনেক আগে থেকেই চিনি, আপনি যে দল করেন আমি সেই দলই করি, ঠিক আছে? এখন আমি আপনারা যেটা বলতেছি, আপনি কেন এই শরণাপন্ন হন নাই? আপনার বিরুদ্ধে অন্যায় বিচার হইল, আপনার প্রশ্ন, আপনার কেন সাংবাদিক হয় নাই? আপনি আমি তাহলে এখন আপনি বলতে চাইতেছেন যে এতদিন আপনি কোনো আইনগত ব্যবস্থা নেন নাই, এখন আপনি আইনগত ব্যবস্থা নিবেন বা এবং ওই কর্নেল আব্দুল আজাদ, তারপরে রোমান সাহেব তার ছেলে সহ আমি সিএমএম করে মামলা করছি, এবং সেই মামলা এখন পিডিআই করছে। এটা এখন কেন? তখন আমার কোনো পরিবেশ ছিল না, তখন আমার জানবিও না, আমার ছেলেকে পিস্তল থাকে আমাকে দেখে গেছে না, এটা তো লিখে আপনি বলতে এসএসএম চিফ সে আমাদের বুদ্ধি দিয়েছে না, এটা তো আপনি জিডি করতে জান নাই। না, আমি যদি প্রথমে একদিন করছি ভাই, আমি বললাম কি না ভাই, যতই হোক আপনারে মামলায় জেল খাটতেছেন, আপনার ছেলে জেল খাটতেছে, আপনার কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে নিছে, কোটি টাকা আত্মসাৎ করে নিতেছে, আপনাদের কোম্পানি জোর করে দখল করে নিয়ে নিতেছে। আপনি মামলাও করবেন না, আপনি আমাদের কাছে শরণাপন্ন, মানে আমাদের বলতে আমি সাংবাদিকের কাছে আজকে কেন 3-4 বছর পরে? আমার প্রশ্নটা এইটাই খালি। আপনি যে র্যাবে এক অফিসার নামে যে কমপ্লেইন করেছেন, আপনি অনলাইন করছেন, আপনি কি ওনার বিরুদ্ধে মামলাটা করছেন? উনি কি মামলা? হ্যাঁ, ওই মামলা আসলে করছেন। আচ্ছা, ঠিক আছে। ওই সময় যদি একটা র্যাবের এসপি, আপনি এখন আমাদের শরণাপন্ন হলেন, তার বিরুদ্ধে ওই সময় কেন আপনি আমাদেরকে আসলেন না, বা আপনি গিয়েছিলেন কিনা? ওই সময় আমি ভাবে আমি র্যাবের বিরুদ্ধে করি তো আমি জানি ওই একজন এসপি যদি আপনাকে এই ধরনের কোনো কাজ করে থাকে, আপনার তো ওয়ে আছে, আপনি র্যাবের নিজের কাছে যান, যদি বলবেন না আপনি আইজিপির কাছে যান, তারাও যদি ব্যর্থ হতে আমাদের কাছে আসেন, আমাদের কাছে আসছিলেন কি? আসলে ওই অনেক এখন যখন স্বর্ণ করলেন তখন তো স্বর্ণ করলেন না, হলে কেন বলেন? আমরা লোকালি সংবাদ সম্মেলন করছি, 2 দফা করছি, ফরিদপুরে করছি, এবং অনেক পত্রিকায় আসছে, লোকাল চেয়ারম্যান, মনিক সমিতি, শিক্ষক সমিতি, বিভিন্ন সংগঠন দ্বারা আমরা করছি। কিন্তু গত সরকারের আমলে আপনাকে তো আমি বললাম যে মামলা করলেও একদম ব্যাপারী তাদের দুজনের নামে সিআইডি তদন্ত রিপোর্ট দিয়ে চার্জশিট তাদেরকে বাদ দিয়ে আমার নাম ঢুকাই দিয়েছে, যেখানে আমার নামে কোনো অভিযোগই দেয়নি। আপনারা বোঝার চেষ্টা করেন
যে যদি এসএসএফ এর চিফ র্যাবের ডিজি স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি তো বলতে ভুলে গেছি আমাকে একজন বলল মানে মিরপুরের একজন অখ্যাত সাংবাদিক নাম সে এবং আমার বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে। আবার সুমান চৌধুরী আমার নামে চিঠি লিখছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আমি খারাপ লোক একটা আমি উন্নয়ন বয়স আমি 4 জন লোক সময় লুটপাট আপনার করছি তখন আমার নামে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী লিখছে আইসি মানে কি আইসিপি আপনি বিষয়টা দেখুন তা আইসিপি সেখানে আবার সই করছে বরং থানা আমার নামে মামলা দিয়েছে। আপনাদের যদি বলি এই ভাইয়া বা সহল বলি এই মামলার এজাহারটা নিয়ে আপনারা কাজ করেন বা ফরিদপুর আমার নামে মামলা করছে সেই মামলার এজাহারটা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে যে কোনো বোধসম্পন্ন মানুষ ওই মামলার এজাহারটা দেখে করতে পারবে যে এটা একটা ভুয়া 100 টাকা একটা জিনিস। আচ্ছা আমার মনে হয় এখন আমাদের দেশের কথা শুনুন তারা একটু তাহলে আচ্ছা আমি আপনার কাছে আমার একটা কোশ্চেন মেশিনে সেটা হলো খবরের কাগজগুলো যেভাবে লিখছে আপনার বিরুদ্ধে আপনার তৎকালীন প্রভাবশালী ছিল এত প্রভাবশালী থাকার পরেও যে বিচার চাইছেন আমার কাছে এটা হাস্যরসের বিষয় মনে হচ্ছে। মামলাও করে নাই, কোনো মামলাও করে নাই। মামলা করার সুযোগ ছিল না, আমাদের কোনো মামলা থানা আচ্ছা মনির ভাই, আমাদের উপর মামলা চলছে, তখন বিএনপি কোনো মামলা করতে পারছে যে আপনি কি আছেন এটা তো রাজনৈতিক না, এটা তো আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন একটু আমার পকেট থেকে টাকা নিয়ে গেছে সবাই তোমার অ্যাকাউন্টে কত আছে দিয়ে দেবে আপনি বিচার করেন। আমি তো এখন যদি সেই বিচার হয় ওই সময় কিসের বিচার হবে? আচ্ছা মনির ভাই, আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার হই। আচ্ছা একটা কথা ছিল, আপনার যে যে টাকা আত্মসাৎ করছে বা এই যে এগুলো করছে, এটার কোনো আপনাদের ডকুমেন্ট আছে? আমি তো প্রথমেই বলছি যে এইটা নিয়ে কাজ করার সুযোগ আছে। যদি গত অনেক বছরের যে অপশাসন এবং দুর্নীতি দমন করার যে কত কায়দা বাংলাদেশে একটা লোক যদি মনে করেন আমি দুর্নীতি হব, আমি প্রতারক হব, তার সুযোগ আছে। না ওইটা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমার কথা শুনতে হবে। প্রতারক হওয়ার মতো যা যা দরকার বাংলাদেশে সব আছে তো। পুলিশের মধ্যে দুর্নীতিবাজ আছে, দুদকের দুর্নীতিবাজ আছে, একটা লোকের চাকরিতে করে না। আমি তো দেশ থেকে চলে যাওয়ার চাইছি। না তা ঠিক আছে ভাই। মনির ভাই, আপনি আমার কাছে 1 কোটি টাকা পান। মনির ভাই, আপনি আমার কাছে মনির ভাই আপনি আমার কাছে 1 কোটি টাকা পান। ভাই আমি বলছি আমার কাছে আপনি 1 কোটি টাকা পান, আপনি আমার কাছ থেকে 1 কোটি টাকা আত্মসাৎ করছেন। আমি যে আপনার কাছে 1 কোটি টাকা পাই সেটা তো কোনো প্রমাণ থাকতে হবে। আপনি যে টাকা, এগুলো কোনো প্রমাণ আছে নাকি? এইটাই জিজ্ঞেস করছি। প্রমাণ শেষে আপনাদের দেওয়া হবে। হ্যাঁ এইটাই চৌধুরীরা লিখিত, হ্যাঁ এই লিখিতটা যে পান কিনা এটা একটু দরকার। হ্যাঁ আবার মনির স্যারের সমঝোতা স্মারকের সেটাও আছে। ঠিক আছে, এটা একটু দিবেন। হ্যাঁ আচ্ছা এতক্ষণ আমরা মালিক পক্ষের কথা শুনলেন, এখন একটু সাপ্লায়ার্সদের কথা আপনাদের কথা শুনে বসুন। একটা প্রশ্ন হলো যে সে আপনি যখন লিখে দিয়েছেন চাবিয়ে করেছে সময় ব্যবসায়ীদের পাওনা ব্যবসায়ীদের পাওনা যে পেয়েছেন বলে স্বাক্ষর দিয়েছেন, স্বাক্ষর দেন না জিজ্ঞেস করেন কেন প্রশ্ন করবেন ওনাদের বন্ধ করে পূজা আমার কিন্তু আপনার টাকাই নেই, আমি দুর্নীতি বা ভালো দিতে নাই। আপনি বলতেছেন আপনার টাকা নাই, দুর্নীতি একটা বড় ধরনের অর্থনৈতিক একটা ব্যাপার। আবার বলতেছেন আপনার ছিল 60%, তাহলে 60% থাকলে না 46%। এটা 100% ব্যাংক লোন ভাই, আমার টাকা দিয়ে দিচ্ছে মানে 100% ব্যাংক লোন, মানে এত সততার সাথে এত গ্রহণযুক্ত হিসেবে দিয়ে দিচ্ছে, এটা তো কেমন ছিল? হ্যাঁ এটা কেমন, এটা বলতে পারেন আরো সুবিধা। আবার এখন পিছনে আপনাদের বলা গেছে শোনেন, ব্যাংকের ব্যাপারটা কি, ব্যাংক থেকে 100 টাকা নিয়ে 50 টাকা খরচ করে কোম্পানি ধরে 50 টাকা চুরি করে। আমরা ব্যাংকের পুরো টাকাটা দিয়ে
এই প্রতিষ্ঠান করছি। এটা ব্যাংক তো জানে, ব্যাংক অডিট করছে এটা। আচ্ছা আগে সম্পদ আমার তারা এটা বলবে। আপনাদেরকে বলতে দেন তারা কারণ বলেছেন আমি ডকুমেন্টেড সবার সবকিছু একেবারে আগে আপনি বলেন। আমি সুশীল কুমার সাহা,